হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পা একাডেমি। প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। আজ অ্যানথ্রোপোলজির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করব। দেখো, ক্লাসের সময় স্টুডেন্টরা যখন আমরা পড়ানো শুরু করি কোনো চ্যাপ্টার অ্যানথ্রোপোলজি, স্টুডেন্টরা তখন শুরু থেকে একটা বলে, স্যার আমার ঠিক এই জায়গাটা প্রবলেম আছে। কোথায় সমস্যাটা? সমস্যাটা হচ্ছে স্টোনেজ। স্টোনেজ একটা কিন্তু খুব বড় টপিক, একটা ব্রড টপিক। আমরা দেখতে পাই প্রত্যেক বছর ডাব্লিউবিসিএস এ বা প্রত্যেক বছর আইএস এ কিন্তু মোটামুটি একটা 15 মার্কস বা একটা 20 মার্কসের কোয়েশ্চেন, মিনিমাম একটা কোয়েশ্চেন কিন্তু থাকে। এরকম দেখতে পাওয়া গেছে পরপর দুটো কোয়েশ্চেন আসে 40 মার্কসের, এরকমও কিন্তু আছে বা এরকমও হয়েছে। তো বক্তব্য যেটা, স্টুডেন্টের যে সমস্যা স্টোনেজের উপরে, তার জন্য যে একদম কনসেপ্ট বিল্ডিং ক্লাস আজ আমি প্রোভাইড করব। তোমরা এই ক্লাসটা দেখার পর তোমরা কিন্তু আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিতে পারো, সবার যেন উপকার হয় বা সবাই যেন একটা নির্দিষ্ট ধারণা রাখতে পারে। তো দেখো, আমরা আজ আলোচনা করব অ্যানথ্রোপোলজির স্টোনেজ নিয়ে। ওকে, স্টোনেজের বাংলা আমরা কি বলতে পারি? স্টোনেজের যে বাংলা আমরা করছি, আমরা স্টোনেজের বাংলা বলতে পারি হচ্ছে প্রস্তর যুগ। স্টোন মানে পাথর, তাই তো, বা প্রস্তর। দেখো, আমাদের যখন ইভলিউশন হয়েছে, আমরা জানি আমাদের যখন বিবর্তন হয়েছে, তখন কিন্তু আমাদের জীবনযাত্রা ঠিক এই রকম ছিল না যেরকমটা এখন আমাদের জীবনযাত্রা চলছে, বা আধুনিক জীবনযাত্রা কিন্তু আমাদের ছিল না। আমাদের জীবনযাত্রা ছিল একদম প্রাচীন, অর্থাৎ প্রাচীন যুগে আমরা যে সমস্ত অস্ত্রগুলো ইউজ করতাম বা যে সমস্ত টুল ইউজ করতাম, প্রাচীন যুগে আমরা যা যা খেতাম, প্রাচীন যুগে আমরা যেভাবে চলতাম, প্রাচীন যুগে আমাদের সামাজিক জীবন কিরকম ছিল, প্রাচীন যুগে পৃথিবীর যে ওয়েদার ক্লাইমেট কন্ডিশন কিরকম ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজ তোমাদের সঙ্গে ডিসকাস করব। দেখো, আমি একটা প্রাইমারি তোমাদের কনসেপ্ট দিচ্ছি। স্টোনেজকে আমরা প্রথমে ভাগ করছি। নাম্বার 1, প্রথম আমরা আসবো, সেটা হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। প্যালিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড। দেখো, প্যালিও বলতে কি, মন দিয়ে শোনো। প্যালিওলিথিক, প্যালিও মানে কিন্তু বাংলা হচ্ছে প্রত্ন, বাংলায় কি বলতে পারি? প্রত্ন, অর্থাৎ প্রাচীন। লিথিক মানে কি দেখবো? লিথিক মানে দেখবো হচ্ছে পাথর। মন দিয়ে শোনো, লিথিক মানে পাথর। তার মানে আমরা যে বলতে পারি প্রত্ন পাথর তো হয় না, প্রস্তর। মন দিয়ে শোনো, প্রত্ন প্রস্তর, পিরিয়ড মানে যুগ। তাহলে বাংলাটা কিভাবে আসছে দেখো, প্রত্নের আর একটা আমি সরল বাংলা করতে পারি প্রাচীন। তো দেখো, আমরা বলতে পারি প্রাচীন পাথরের যুগ বলতে পারি, অথবা আমরা বলতে পারি প্রত্ন প্রস্তর যুগ। দেখো, আমরা প্যালিওলিথিকে দুরকম বাংলা করলাম। যারা বাংলায় লিখবে তাদের জন্য এটা, তোমরা লিখতে পারো প্রত্ন প্রস্তর যুগ অথবা লিখতে পারো প্রাচীন পাথরের যুগ, কোনো অসুবিধা নেই, হচ্ছে প্যালিওলিথিক পিরিয়ড। এইবার দেখো, প্যালিওলিথিক পিরিয়ডের পরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড। প্যালিওলিথিকের পরে যেটা আসছে সেটা কি বলো? সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড। তো লিথিক মানে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি পাথর, মেসো মানে মধ্য, তাই তো, আমরা কি বলতে পারি? মধ্য প্রস্তর যুগ। ওকে, মেসোলিথিক পিরিয়ড। নাম্বার 3 আমরা কি বলতে পারি? নাম্বার 3 আমরা বলতে পারি হচ্ছে নিওলিথিক পিরিয়ড। নিওলিথিক পিরিয়ড, নিও মানে কি? নতুন, লিথিক মানে প্রস্তর, নিও মানে নতুন বা নব্য। আমরা বলতে পারি কি? নব্য প্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। ওকে, নাম্বার 4 আমরা কি বলতে পারি? বলতে পারি চালকো, চালকোলিথিক পিরিয়ড। পিরিয়ড, মন দিয়ে শোনো, চালকো মানে কি? চালকো, দ্য টার্ম ইজ কেম ফ্রম চালকোপাইরাইটিস। চালকোপাইরাইটিস হচ্ছে তামার এক প্রকারের আকরিক, পরিষ্কার।
তাহলে সেখান থেকে এসছে চালকো। চালকো মানে এখানে হচ্ছে তাম্র, লিথিক মানে প্রস্তর। তার মানে এখানে দেখো প্রথম ধাতু যুগ স্টার্ট হলো, তাম্র প্রস্তর। এতক্ষণ কি কি চলছিল? প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নতুন পাথরের যুগ, কিন্তু প্রথম আসলো চালকো। চালকো মানে তাম্র, মানে তাম্র প্রস্তর যুগ। দেখো এখানে আমাদের একদম মানে প্রাইমারি কনসেপ্ট রাখতে হবে তাম্র পাথর। তাম্র পাথর তার মানে কি আমরা কি বলতে পারছি? তামার সঙ্গে পাথর, তার মানে প্রথম কিন্তু পাথরের সঙ্গে ধাতুর ব্যবহার শুরু হলো চালকোলিথিক পিরিয়ড থেকে, মনে রাখবে। নাম্বার 5 কি আসবে? নাম্বার 5 আসবে কপার ব্রোঞ্জ এজ। এটা কিন্তু অনেকে অমিট করে অ্যানথ্রোপোলজিতে, অনেকে ব্রোঞ্জ এজটাকে আলাদাভাবে তুলছে না, বা এখন অনেক মডার্ন বইগুলোতে ব্রোঞ্জ এজটাকে কিন্তু অমিট করে দিচ্ছে, কারণ তাম্রপ্রস্তরের সময়ের ঠিক পরবর্তী সময় থেকে ব্রোঞ্জ এজ চালু হয়েছিল, বুঝতে পেরেছো? সেটাকে অনেকে অমিট করছে, অসুবিধা নেই। নাম্বার 6 আসবে কি বলো? নাম্বার 6টা আমি এখানে লিখছি আয়রন এজ। মনে রাখবে আয়রন এজ। WBCS 2023, WBCS এক্সিকিউটিভ 2023 এর কোশ্চেন ছিল 20 মার্কসের। কি বললাম? 20 মার্কসের। আমি তোমাদের ক্লাস শুরুর আগেই কি বলেছি বলো? ক্লাস শুরুর আগেই আমি তোমাদের বলেছি যে একটা করে কোশ্চেন মিনিমাম আইএসএ অথবা WBCS এ প্রত্যেক বছর রিপিট হচ্ছে। এবছরের কোশ্চেন কি ছিল WBCS এ? আয়রন এজ। WBCS এক্সিকিউটিভ 2023 20 মার্কসের কোশ্চেন ছিল। দেখো এই পর্যন্ত আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বা হবে না। এর পরবর্তী এইবার কনসেপ্টে আমি আসছি, প্রশ্ন কি আসতে পারে। প্রশ্ন কি আসতে পারে সেটা তোমাদের সঙ্গে বলার আগে আরেকটু আমি ডিসকাস করে নিতে চাই, আর 2 মিনিট। দেখো প্যালিওলিথিক পিরিয়ডকে আমরা ভাগ করছি, এখানে আমরা কোথাও কোনো কিছু ভাগ কিন্তু করব না, আমরা ভাগ করব প্যালিওলিথিক পিরিয়ডে। মন দিয়ে শোনো, প্যালিওলিথিক পিরিয়ডের ভাগটা যদি আমি এখানে দেখাই, দেখো প্যালিওলিথিক পিরিয়ডের ভাগ আমি এখানে দেখাচ্ছি। এর প্রথম ভাগ হচ্ছে নাম্বার 1 লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিডল প্যালিওলিথিক পিরিয়ড। মন দিয়ে শোনো, মিডল প্যালিওলিথিক পিরিয়ড। নাম্বার 3 হচ্ছে আপার প্যালিওলিথিক পিরিয়ড। কোয়েশ্চেন বুঝতে হবে আগে, কোয়েশ্চেন বোঝার আগে 1 মিনিট আর সময় নেব। লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড নিয়ে WBPS হচ্ছে সবচেয়ে দুর্বল, বলে দিলাম, মন দিয়ে শুনে নাও। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দুটো জায়গা নিয়ে সবথেকে বেশি দুর্বল। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, বুঝতে পেরেছো, বা দ্য লোয়ার প্যালিওলিথিক কালচার পিরিয়ড, বা আমরা বলতে পারি কি কালচার। এই সময় মানুষের কালচার কি রকম ছিল, সবথেকে বেশি দুর্বল। আর একটা দুর্বল কি? দুর্বল হচ্ছে নিওলিথিক পিরিয়ড। একদম লিখে দিই WBCS, মনে রাখবে। যারা WBCS ক্যান্ডিডেট সবার এবার কিন্তু নিওলিথিক পিরিয়ড আসেনি, কিন্তু লাস্ট 10 ইয়ার্সে সবথেকে বেশি রিপিট হয়েছে নিওলিথিক পিরিয়ড এন্ড দ্য লোয়ার প্যালিওলিথিক কালচার। এবারে চলে যাবে আমি আইএসএ সবথেকে রিপিট কি হয়েছে? রিপিট হয়েছে চালকোলিথিক পিরিয়ড আইএস। এবং কি শুনে রাখো, এই চালকোলিথিক পিরিয়ড এতটাই ভয়ঙ্কর আইএস এর ক্ষেত্রে বিভিন্ন রূপ নিয়ে পরীক্ষা এসেছে, সেটা আমি এক্ষুনি ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এইবার চলো আমি প্রাইমারি তোমাদের কনসেপ্ট দিচ্ছি। কোয়েশ্চেন কি আসতে পারে? কোয়েশ্চেন আসতে পারে প্যালিওলিথিক কালচার আসতে পারে, রাইট এ শর্ট নোট অন প্যালিওলিথিক কালচার আসতে পারে। কোয়েশ্চেন আসতে পারে প্যালিওলিথিক সাইট, আলাদা করে 10 মার্কসে আসতে পারে, যে সমস্ত প্যালিওলিথিক সাইটগুলো ছিল। এরপর আসে মেসোলিথিক কালচার, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বা এসেছে। মেসোলিথিক টুল ট্র্যাডিশন কোশ্চেন এসেছে।
আর একটা কোয়েশ্চেন এসছে আইএসএ, আপার প্যালিওলিথিক টুল ট্র্যাডিশন, কি বললাম মন দিয়ে শোনো, আপার প্যালিওলিথিক টুল ট্র্যাডিশন, এটা ডাব্লিউবিসিএস এ আসা কোয়েশ্চেন 20 মার্কসে, মন দিয়ে আগে কোয়েশ্চেন গুলো বোঝো, ডাব্লিউবিসিএস এ 20 মার্কসে আর আইএসএ কিন্তু 30 মার্কসের, একদম পেটেন্ট কোয়েশ্চেন। আপার প্যালিওলিথিক টুল ট্র্যাডিশন, আপার প্যালিওলিথিক কালচারে মানুষের জীবনযাত্রা কিরকম ছিল, আপার প্যালিওলিথিক পিরিয়ডে মানুষ কিসব অস্ত্র ব্যবহার করত, তাদের ভাগগুলো কি কি ছিল, এই নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন আইএস 30 মার্কস খুব রিপিট করে, বুঝতে পেরেছো? এবার দেখো চালকোলিথিক পিরিয়ড আর নিওলিথিক পিরিয়ড। দেখো নিওলিথিক পিরিয়ড নিয়ে ডাব্লিউবিসিএস বলেছি ভীষণ ভীষণ কিন্তু দুর্বল। নিওলিথিক পিরিয়ড নিয়ে ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন শুনে নাও যে গর্ডন চাইল্ডে নিওলিথিক পিরিয়ডকে কেন নিওলিথিক রিভলিউশন বলছেন, কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চালকোলিথিক পিরিয়ড সবচেয়ে ভ্যারাইটি কোয়েশ্চেন আসে বলবো, আর বলবো কপার ব্রোঞ্জেস, আর দেখো আয়রন এজ। আয়রন এজ তো এবছরের ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন ছিল। এবার দেখো তোমাদের যে সংক্ষিপ্ত ধারণাটা আমি দেব, দেখো প্যালিওলিথিক কালচারে মানুষের অস্ত্র বা মানুষের জীবনযাপন কিরকম ছিল। দেখো প্যালিওলিথিক কালচারে মানুষের জীবনযাপন ছিল একদম প্রাচীন, বুঝতে পেরেছো? কারণটা দেখো প্যালিওলিথিক পিরিয়ডটা কার আন্ডারে পড়ছে, আন্ডারে পড়ছে প্লিস্টোসিন, মনে রাখো এরা, বা আমরা বলতে পারি কি ইপক, প্লিস্টোসিন ইপক বা প্লিস্টোসিন এরা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আইস এজ, বা যেটাকে আমরা বলতে পারি হিমযুগ। কি বলতে পারি বলো? বলতে পারি হিমযুগ। ওকে, এবার দেখো যেহেতু এটা হিমযুগ, একদম প্রাচীন সময়, একদম প্রাচীন সময়, সেই সময় মানুষের কিন্তু অস্ত্র ছিল কিরকম, দেখো এই রকম টাইপের অস্ত্র মানুষ ব্যবহার করত, মন দিয়ে শোনো। হ্যাঁ কিরকম, এটা তুমি দেখে কিরকম বুঝছো, এটা 4টে ক্যারেক্টার আছে। একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে ক্রুড, একটা হচ্ছে রাফ, একটা হচ্ছে আনপলিশড। আনপলিশড, তুমি এই যে এটা তো প্রকৃত অস্ত্র নয়, এটাই ওদের টুল ছিল। এটা একটা বড় পাথরের চাই, চাইটা ছিল লার্জ, চাইটা ছিল ক্রুড, চাইটা ছিল রাফ, এবং চাইটা ছিল আনপলিশড। ওকে, এবার দেখো এই সময় মানুষের জীবন ছিল খুবই বিক্ষিপ্ত, কারণ মানুষ কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মানুষ গুহার ভিতরে কিন্তু বসবাস করত, এবং গুহার উপরে একটা বড় পাথরের চাই দিয়ে গোড়ার মুখকে বন্ধ করে রাখতো, কারণ আলাদা করে কিন্তু ফরেস্ট বা বন সে সময় ছিল না। একদম সেখানে একদম যে কোনো সময় কিন্তু সেখানে দাতাল প্রাণীরা মানুষকে বা যে কোনো প্রাণীকে অ্যাটাক করে দিত। এর জন্য সবসময় মানুষ বাঁচার জন্য একটা কারণ কি, একটা কারণ হচ্ছে শীতের হাত থেকে বাঁচার জন্য মানুষ মানে মাটির তলায় গর্ত করে সেখানে বসবাস করতো, আর একটা হচ্ছে গরমের হাত, আর আরেকটা হচ্ছে দাতাল প্রাণীর হাত থেকে বাঁচার জন্য। ব্যাস, এবার দেখো মেসোলিথিক পিরিয়ড। দেখো দ্য বিগেস্ট চেঞ্জ ইন দ্য মেসোলিথিক পিরিয়ড, চেঞ্জটা কি দেখো মেসোলিথিক পিরিয়ডে, কিন্তু মেসোলিথিক পিরিয়ডে আফটার প্যালিওলিথিক শুরু হবে মেসোলিথিক পিরিয়ড। প্যালিওলিথিক পিরিয়ড চলেছিল কোথা থেকে কোন পর্যন্ত মনে রাখতে হবে, 5 লাখ বিসি থেকে চলেছিল একদম কিন্তু 50,000 বিসি, এটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। 50,000 বিসি থেকে 40,000 বিসি কি হবে বলো, হচ্ছে এখানে লিখেছিলাম মিডিল প্যালিওলিথিক পিরিয়ড। 40,000 বিসি থেকে আমরা বলতে পারি মোটামুটি 10,000 বিসি পর্যন্ত চলবে কি, চলবে হচ্ছে লোয়ার আপার প্যালিওলিথিক পিরিয়ড। গল্পটা যেখানটায় হলো, গল্পটা হচ্ছে আসলো কোথায়, মেসোলিথিক পিরিয়ড কি, প্যালিওলিথিক পিরিয়ডের এন্ডিং পার্ট সোয়ান ভ্যালি। কি বললাম, ডিটেরা এবং প্যাটারসন দুজন খুব বড় মাপের প্যালিও অ্যানথ্রোপোলজিস্ট, তারা কি করলো, তারা খনন কার্য করে তারা সোয়ান ভ্যালিকে ডিসকভার করলো। মন দিয়ে শোনো, সোয়ান বানান দেখো SOAN, সোয়ান বলতে পারো, অনেকে SOHAN সোয়ান বলতে পারো, সোয়ানিয়ানও বলতে পারো, সোয়ান ভ্যালি কিন্তু তারা ডিসকভার করলো। এই সোয়ান ভ্যালি কোথায় এসছে, এসছে WBCS 2022 এসছে।
কি নামে এসছে? এসে চপার চপিং কমপ্লেক্স। দিস ইজ দ্য সোয়ান ভ্যালি। সেম কোয়েশ্চেন, সেম নোট অ্যাপ্লিকেবল। এবার দেখো তোমার মানে দেখো এতগুলো শুধু কোয়েশ্চেনের ভ্যারাইটি, টপিক কিন্তু এইটুকু এইটুকু টপিকের মধ্যে এত ভ্যারাইটি। এবার দেখো আমরা আসবো মেসোলিথিক পিরিয়ড, খুব ইম্পর্টেন্ট জিনিস। মেসোলিথিক পিরিয়ডে মানুষ বসবাস করত একদম কিন্তু সাধারণভাবে, এবং এই সময় জলবায়ুগত যে পরিবর্তন হলো সেটা হচ্ছে হলোসিন এরা, মানে জলবায়ু কিন্তু উষ্ণ এবং শুষ্ক হয়ে গেল। বুঝতে পেরেছো? বিগেস্ট চেঞ্জ, অস্ত্রগুলো কিন্তু বড় থাকলো না, অস্ত্রগুলো ছোট হয়ে গেল, কারণ এই সময় মাইক্রোলিথ অর্থাৎ কি ক্রিপ্টো ক্রিস্টালাইন সিলিকা কম্পোনেন্ট যুক্ত মাইক্রোলিথ ইউজ শুরু হলো প্রথম মেসোলিথিক পিরিয়ড থেকে। বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো নিওলিথিক পিরিয়ড। দেখো দ্য বিগেস্ট চেঞ্জ ইন নিওলিথিক পিরিয়ড, ইন মেসোলিথিক পিরিয়ড দে ইনিশিয়েট এগ্রিকালচার and animal domestication, mind it, but they are not dependent on agriculture বা কাল্টিভেশন। অ্যাকচুয়ালি তারা এগ্রিকালচার শুরুটা করে দিয়েছিল, কিন্তু এগ্রিকালচারের উপর নির্ভরতা প্রথম শুরু করলো ইন নিওলিথিক পিরিয়ড। তাহলে এই যে তাদের যে খাদ্যাভ্যাসের যে প্রবলেম, এই প্রবলেমটা পুরোপুরি কিন্তু সলভ হয়ে গেল। তার মানে তারা যে হান্টার এবং ফুড গ্যাদারার ছিল, দে আর দ্য হান্টার অ্যান্ড দ্য ফুড গ্যাদারার। তাহলে তারা যে হান্টার এবং ফুড গ্যাদারার ছিল, এই জায়গাটা পুরোপুরি ভাবে কিন্তু রিমুভ হয়ে গেল। বুঝতে পেরেছো? কিসের জন্য? হচ্ছে তারা কাল্টিভেশন বা এগ্রিকালচার শুরু করার জন্য। দেন আসবে কি? দেন আসবে চালকোলিথিক পিরিয়ড। চালকোলিথিক পিরিয়ডে প্রথম তামার ব্যবহার তারা শুরু করলো। এবার দেখো ডব্লিউবিসিএস বা আইএস এর কোয়েশ্চেনের ভ্যারাইটি দেখো, মন দিয়ে শোনো। তোমাদেরকে বলেছিলাম চালকোলিথিক কালচার নিয়ে আইএস সবচেয়ে বেশি ভ্যারাইটি কোশ্চেন দেয়। ওয়েট করো বন্ধুরা, মনে রাখবে ডব্লিউবিসিএস 2025 থেকে আইএস সিলেবাস হচ্ছে, অ্যানথ্রোপোলজি কিন্তু আইএস টাইপের কোশ্চেন কিন্তু হবে। ওয়েট করো, দেখো চালকোলিথিক কালচার দিয়ে কোশ্চেন দেখো, চালকোলিথিক কালচার ইন ইন্ডিয়া, প্রথম কোশ্চেন, একদম পেটেন্ট কোশ্চেন। চালকোলিথিক কালচার ইন ইন্ডিয়া, এখানে আমাদের লিখতে হবে কি আহার বনস, এখানে আমাদের লিখতে হবে জ্ঞানেশ্বর যোধপুরা, এখানে আমাদের লিখতে হবে কি মানে মালওয়া কালচার, কারাথা কালচার, ওসিপি কালচার, এই সমস্ত কিন্তু আমাদের পুরোপুরি ভাবে জোড়োয়ে কালচার, এগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। এইবার নাম্বার 2 দেখো, চালকোলিথিক কালচার ইন ওয়ার্ল্ড, কোশ্চেন রিপিট। তাহলে আগেরটা ছিল ইন্ডিয়া, এটা কি হলো? ওয়ার্ল্ড হলো। তাহলে ইন্ডিয়ার পরে ওয়ার্ল্ড মানে কি আসবে এখানে? ওয়ার্ল্ড মানে এখানে আসবে একটা আসবে, আমাকে ইন্ডিয়া লিখতে হবে, ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইন্ডিয়াটা লিখতে হবে, ইউরোপটা লিখতে হবে, এবং লিখতে হবে হচ্ছে আফ্রিকা। জাস্ট 2 থেকে 3টে লাইন করে আমি উল্লেখ করব। ক্যারেক্টার কিন্তু বা ফিচার কিন্তু সেম থাকবে, মানে চালকোলিথিক কালচারের ইন্ডিয়া যা ফিচার ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, চালকোলিথিক কালচারের ওয়ার্ল্ডে হচ্ছে সেম ফিচার, বাট শুধু এক্সট্রা আমাদেরকে ইন্ডিয়া, ইউরোপ এবং আফ্রিকা অ্যাড করতে হবে। এবার দেখো চালকোলিথিক কালচার ইন পাঞ্জাব, মন দিয়ে শোনো, পাঞ্জাব এসছে আইএসএ, চালকোলিথিক কালচার ইন পাঞ্জাব। চালকোলিথিক কালচার ইন, মনে রাখতে হবে সাউথ ইন্ডিয়া, কোশ্চেন দেখো চালকোলিথিক কালচার ইন সাউথ ইন্ডিয়া এসছে, মালওয়া জোড়োয়ে কালচার। চালকোলিথিক কালচার ইন ডেকান, শুধু ডিসিসিএন, দেখো এখানে শুধু ভ্যারাইটি দেখো, একই কোশ্চেন। চালকোলিথিক কালচার ইন ইন্ডিয়া, চালকোলিথিক কালচার ইন দ্য ওয়ার্ল্ড, চালকোলিথিক কালচার ইন পাঞ্জাব, চালকোলিথিক কালচার ইন সাউথ ইন্ডিয়া, চালকোলিথিক কালচার ইন ডেকান, সবকটা আইএস এসছে, সবকটা আইএস আসা কোশ্চেন। মানে কি নোট কিন্তু বেশি নেই। আলটিমেট চালকোলিথিক কালচার ইন ইন্ডিয়া যদি তুমি পুরোপুরি ভাবে যদি খুব ভালোভাবে তৈরি করে নাও, চালকোলিথিক কালচার ইন পাঞ্জাব লিখতে পারবে, সাউথ ইন্ডিয়া লিখতে পারবে, ডেকান লিখতে পারবে, পাশাপাশি ইউরোপ অফ আফ্রিকা করে 3টে করে লাইন তোমাকে তৈরি করে রাখতে হবে। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না বলো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আজকে একটা ছোট্ট ভিডিও, মোটামুটি 15 মিনিটের একটা কনসেপ্ট, 15 থেকে 20 মিনিটের একটা কনসেপ্ট তোমাদের দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, যে এই প্রাইমারি কনসেপ্টের উপরে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি ভাবে আমাদের নির্ভর করছে নোটটা। তো একটা কথা মনে রাখবি, যারা অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট নও,
কিন্তু যারা অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছো তারা শুধুমাত্র নোট পড়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে না। প্রাইমারি কনসেপ্ট রাখবে, একটা সিস্টেম মেনটেন করে পড়াশোনা করবে। এভরিডে পড়াশোনা করো, এভরিডে নোট পড়ো, প্রত্যেক সপ্তাহে 3-4টে করে নোট লেখো, বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপরে তোমরা পরীক্ষা দিতে যাও এবং টোটাল সিলেবাস কিন্তু কভার করো। আর যাদের মনে হচ্ছে না অ্যানথ্রোপোলজি আমি তৈরি করতে পারছি না, আমার কিন্তু অ্যানথ্রোপোলজি ব্যাচ চলছে অলরেডি, অনগোয়িং ব্যাচ, অনলাইন অফলাইন মিলে মোট 7টা ব্যাচ অলরেডি চলছে। যদি মনে করো না তুমি অ্যাডমিশন নেবে, অ্যানথ্রোপোলজিটাকে খুব ভালো করে বাড়িতে তৈরি করবে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবে। তোমরা কিন্তু উপরে যে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো। তোমরা নোট দেখতে পাচ্ছ অ্যানথ্রোপোলজির জন্য, দেখো প্রত্যেকটা নোট কিন্তু এইভাবে আমাদের সেট পাঠানো হয় স্টুডেন্টদের। যদি মনে করো অ্যানথ্রোপোলজিটাকে খুব ভালোভাবে তৈরি করবে, দেখো তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি, দেখো একদম সুন্দর করে কিন্তু নোট এখানে রেডি করা আছে, বাংলা ইংলিশ বোথ ভার্সান। দেখো যদি মনে করো না WBCS 2024-এর জন্য খুব ভালো করে তৈরি করবে, আমাদের অনলাইন ব্যাচের ক্ষেত্রে নোট কিন্তু আমরা বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দিই, ঠিক আছে? কোনো রকমভাবে কোনো নোট PDF ফাইল শেয়ার করা হয় না, নোট বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয়। যদি মনে করো অপশনালটাই খুব ভালোভাবে তৈরি করে দেবে, তাহলে যে নাম্বারটা আছে নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নাও, কোনো অসুবিধা নেই, সমস্ত প্রবলেম আমি সলভ করবো। একটা স্কুলে যেভাবে পড়ানো হয়, একটা স্কুলে যেমন একটা যে সিস্টেম মেনটেন করা হয়, এখানে কিন্তু একটা সিস্টেম মেনটেন করা হবে। প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে ক্লাস হবে, একটা নির্দিষ্ট দিনে অ্যান্সার রাইটিং টেস্ট হবে, শনিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত হয়। মান্থলি একটা অনলাইন মক হবে, যেখানে তোমাদের ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে। তোমরা অনলাইন ব্যাচের স্টুডেন্টরা চাইলে তোমরা অফলাইনে এসে মক অ্যাটেন্ড করতে পারো, কোনো অসুবিধা নেই। টোটাল সিলেবাস কভার হওয়ার পরে 5টা ফুল লেন্থ টেস্ট সিরিজ নেওয়া হবে, ঠিক আছে? এইভাবে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করব এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু অ্যান্সার রাইটিং করব। চলো, ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কম্প একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।